আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমি অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের চতুর্থ অধ্যায়ের প্যানেল আলোচনা এই অংশটুকু আলোচনা করব। শিক্ষার্থীরা, এই প্যানেল আলোচনা এটি তোমাদের মূল বইয়ের 123 নম্বর পৃষ্ঠায় রয়েছে। এখানে বলা হয়েছে, কুরআন হাদিসের আলোকে দেশপ্রেম চর্চা করি, সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ি। শালীনতা জেনে বুঝে নেই, নিজেকে আধুনিক করি। শিক্ষকের নির্দেশনা মোতাবেক তোমরা দুটি দলে বিভক্ত হয়ে উল্লিখিত শিরোনামের আলোকে আলোচনা করে উপস্থাপন করো। শিক্ষার্থীরা, এখানে বলা হয়েছে দুটি দলে বিভক্ত হতে হবে এবং এখানে দুইটি শিরোনাম দেওয়া আছে। এই দুটি শিরোনামে দুই দল বিভক্ত হয়ে আলোচনা করে উপস্থাপন করবে। শিক্ষার্থীরা, এই বিষয়টি আমি সুন্দর করে তোমাদের জন্য সাজিয়ে রেখেছি, চলো এখন সেগুলো দেখে নিই। দুইটি দল ছিল। প্রথম দলের শিরোনাম হচ্ছে কুরআন হাদিসের আলোকে দেশপ্রেম চর্চা করি, সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ি। ভূমিকা: দেশপ্রেম একটি মহৎ গুণ। কুরআন ও হাদিসে দেশপ্রেমের উপর অধিক গুরুত্ব দেওয়া হয়েছে। কুরআন হাদিসের আলোকে দেশপ্রেম চর্চা করার মাধ্যমে আমরা একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পারি। কুরআন হাদিসে দেশপ্রেম। কুরআনে বলা হয়েছে, তোমরা তোমাদের নিজেদের দেশ ও পরিবারের প্রতি সাবধান থাকো। সূরা আনফাল আয়াত নম্বর 29। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার দেশের প্রতি ভালোবাসা পোষণ করে না, সে আমার অনুসারী নয়। তিরমিজি। দেশপ্রেমের গুরুত্ব: দেশপ্রেম মানুষকে দেশের প্রতি দায়িত্বশীল করে তোলে। শুধু তাই নয়, দেশপ্রেম মানুষকে দেশের উন্নয়নে অবদান রাখতেও অনুপ্রাণিত করে। দেশপ্রেম জাতীয় ঐক্য ও সংহতি বৃদ্ধি করে। ফলে দেশের যে কোনো প্রয়োজনে দেশপ্রেমিক জনতা নির্দ্বিধায় এগিয়ে আসে। কুরআন হাদিসের আলোকে দেশপ্রেম চর্চার উপায়: আমরা পবিত্র কুরআন ও হাদিসে বর্ণিত উপায়ে দেশপ্রেম অনুশীলন করতে পারি। আমরা দেশের প্রচলিত আইন কানুন মেনে চলব, দেশের সম্পদের যথাযথ ব্যবহার করব, অপচয় করব না। আমরা যথাসম্ভব দেশের উন্নয়নে অবদান রাখব, দেশের ঐতিহ্য ও সংস্কৃতি রক্ষা করব এবং দেশের যে কোনো স্বার্থে নিঃস্বার্থভাবে এগিয়ে আসব। সুখী সমৃদ্ধ বাংলাদেশ গঠন: কুরআন হাদিসের নীতিমালা অনুসরণ করার মাধ্যমে আমরা একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পারি। যেমন সকলের জন্য শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের ব্যবস্থা করা, দারিদ্র্য ও দুর্নীতি দূর করা, পরিবেশ রক্ষা করা এবং সকল ধর্মের মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ স্থাপন করা। উপসংহার: কুরআন হাদিসের আলোকে দেশপ্রেম চর্চা করার মাধ্যমে আমরা একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পারি। এটি আমাদের সকলের নৈতিক দায়িত্ব। তাই আসুন আমরা সকলেই দেশপ্রেমে উদ্বুদ্ধ হই এবং একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে ভূমিকা রাখি। শিক্ষার্থীরা, এটি হচ্ছে 1 নম্বর দলের আলোচনা। এরপর দল নম্বর 2, যাদের শিরোনাম ছিল শালীনতা জেনে বুঝে নেই, নিজেকে আধুনিক করি। ভূমিকা: শালীনতা আধুনিকতার অবিচ্ছেদ্য অংশ। শালীনতা ছাড়া আধুনিকতাকে কল্পনা করা যায় না, কারণ আধুনিকতা কেবল পোশাক বা প্রযুক্তির ব্যবহারে সীমাবদ্ধ নয়। শালীনতাও আধুনিকতার একটি অপরিহার্য দিক। তাই শালীনতা জেনে বা বুঝে নেওয়া এবং নিজেকে আধুনিক করা একে অপরের পরিপূরক। শালীনতার সংজ্ঞা: শালীনতা একটি ব্যাপক ধারণা যার মধ্যে পোশাক, আচার আচরণ, কথাবার্তা এবং চিন্তা ভাবনা অন্তর্ভুক্ত। শালীনতা শুধুমাত্র পোশাকের মধ্যে সীমাবদ্ধ নয়, আচার আচরণ, কথাবার্তা এবং চিন্তা ভাবনায়ও শালীনতা প্রয়োজন। শালীনতা ব্যক্তির মর্যাদা ও মূল্যবোধ ধারণ করে। আধুনিকতার সাথে শালীনতার সম্পর্ক: আধুনিকতা মানে পরিবর্তনের সাথে তাল মিলিয়ে চলা, আর পরিবর্তন মানে অগ্রগতি। আবার অগ্রগতি কেবল প্রযুক্তিগত নয়, নৈতিকও হতে হবে। আর এক্ষেত্রে শালীনতা নৈতিক অগ্রগতির প্রতীক। শালীনতা জেনে বা বুঝে নেওয়া: শালীনতার মূলনীতি সম্পর্কে জ্ঞান অর্জন করা, সমাজের প্রচলিত রীতিনীতি ও নৈতিক মূল্যবোধ সম্পর্কে সচেতন থাকা, পরিস্থিতি অনুযায়ী পোশাক, আচার আচরণ ও কথাবার্তা নির্বাচন করা। শালীনতা বজায় রেখে নিজেকে আধুনিক করা: শিক্ষা ও জ্ঞান অর্জন করা, প্রযুক্তির সঠিক ব্যবহার করা, সমাজের উন্নয়নে অবদান রাখা, মানবিক মূল্যবোধ ধারণ করা। উপসংহার: শালীনতা কেবল পুরাতন ধারণা নয়,
আধুনিক মানুষেরও শালীন হওয়া উচিত। শালীনতা আমাদের ব্যক্তিত্ব ও মর্যাদা বৃদ্ধি করে। আসুন আমরা সকলেই শালীনতা জেনে বা বুঝে নেই এবং নিজেদেরকে আধুনিক মানুষ হিসেবে গড়ে তুলি। শিক্ষার্থীরা, দুই দলের উপস্থাপনা আমরা দেখে নিলাম। শিক্ষার্থীরা, আজকের ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।